আজকে আমরা পড়ব অস্ত্র আইন। অস্ত্র আইন 1878 সালের আইন। অস্ত্র আইন 1878 সালের আইন 11 নম্বর আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইন। এই আইন এই আইনের প্রথমে আছে শিরোনাম। এই আইনের প্রথমে আছে শিরোনাম। 1878 সালের অস্ত্র আইনের শিরোনাম। এটা আমাদের গুরুত্বপূর্ণ আইন। এখান থেকে এমসিকিউ থাকে, প্রশ্ন থাকে। গতবারও ছিল, প্রতিবারই প্রশ্ন থাকে। বেশ সিংহভাগ দ্বারাই আমরা পড়ে ফেলাবো। গুরুত্বপূর্ণ ধারাগুলো বলে দেবো কোনটাতে আসবে না, কিন্তু এমসিকিউ যে কোনো জায়গাতে আসতে পারে এখানে। তাহলে শিরোনাম একে হচ্ছে শিরোনাম বা আওতায়। একে হচ্ছে শিরোনাম বা আওতায়। শিরোনাম বা আওতায় আছে এই আইন অস্ত্র আইন 1878। এই আইন অস্ত্র আইন 1878 নামে অভিহিত হবে। তাহলে একে হচ্ছে কি এই আইনের শিরোনাম বা আওতায়। এই আইন 1878 নামে অভিহিত হবে। এটা সমগ্র বাংলাদেশে বলবৎ থাকবে। এটা সমগ্র বাংলাদেশে এই আইন চলবে। তাহলে এই আইনের নাম হচ্ছে 1878 সালের, এবং এর সমগ্র বাংলাদেশে চলমান থাকবে বা বিস্তারিত এলাকা। অনেক আইন আমি পড়ছিলাম স্থানীয় আইন, বিশেষ আইন। কিন্তু এটা বিশেষ আইন, কিন্তু এই আইনটা বাংলাদেশের সমস্ত স্থানেই চলমান থাকবে। এইখান থেকে আমাদের প্রশ্ন একবার না হাজারবার হবে ইনশাল্লাহ। যে আইনতে প্রশ্ন হয় সেই আইনগুলোই পড়বো। তাহলে এক হচ্ছে শিরোনাম। শিরোনাম হচ্ছে এই অস্ত্র আইন 1878 নামে এই আইন বাংলাদেশের সমস্ত স্থানেই প্রযোজ্য হবে, বা এই আইন বাংলাদেশের সমস্ত স্থানেই চলে। এই অস্ত্র আইনের একের ক হচ্ছে সংজ্ঞা। একের ক বলছে কি অস্ত্র শস্ত্র গোলাবারুদ। অস্ত্র শস্ত্র গোলাবারুদ কোন কোন ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। তাহলে আমরা অস্ত্র আইন 1878 সাল পেলাম। এটা সমগ্র বাংলাদেশে চলে না, কিন্তু এই অস্ত্র আইনের অস্ত্র গোলাবারুদ, এই অস্ত্র আইন কোন কোন স্থানে চলে না, এই অস্ত্র আইন কার জন্য প্রযোজ্য না, সেই বিষয়ে আলোচনা করব। অস্ত্র আইন সমগ্র বাংলাদেশের জন্য আইন। এটা 1878 সাল শেষ, কিন্তু এই অস্ত্র আইন কোন কোন জায়গা চলে না সেই জায়গাগুলো আমরা দেখে নেব। অস্ত্র আইন ঠিক আছে, অস্ত্র আইন কোন কোন জায়গা চলবে না তা দেখে নেব। অস্ত্র আইনের একের ক। অস্ত্র আইনের একের কতে বলছে লোকে সামুদ্রিক জাহাজে অবস্থিত। সামুদ্রিক জাহাজে অবস্থিত সামরিক সাজ সরঞ্জাম। বাংলা হচ্ছে লোকে আমাদের সেনা বিমান বাহিনীর যে সামুদ্রিক পথে জাহাজে লোড আনলোড হতে পারে, তারপরে ওদের সামরিক মহড়া দেয়। দেখবেন অনেক সময় ওই কাপ্তাই কক্সবাজার এলাকায় অস্ত্র শস্ত্র নিয়ে যায়। এই অস্ত্র আইন ওইখানে এই প্রযোজ্য হবে না। তাহলে সামরিক অস্ত্র গোলাবারুদ, অস্ত্র কিন্তু এক জিনিস, গোলাবারুদ এক জিনিস। অস্ত্র হলো লোহা লক্কর বা বিভিন্ন মেটালেম, আর গোলাবারুদ হচ্ছে হলো ওটাও শক্ত জিনিস বা তরল জিনিস, ওই জিনিসে গোলাবারুদ বলা হয়। তাহলে অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামুদ্রিক মানে নদী পথের সামুদ্রিক জাহাজে সামরিক সাজ সরঞ্জাম, যেখানে সেনা বিমান বাহিনীর সাজ সরঞ্জাম, সেই জায়গায় এই অস্ত্র আইন চলে না। একের দুই, একের খ। অস্ত্র আইনের একের খ বলছে কি সরকারি আদেশ বলে সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারীর ক্ষমতা দেশে সরকারি কর্মকর্তা সহজ হবেন সরকারের আদেশ বলে, বা সরকারি কর্মকর্তা মনে করবেন, কর্মচারী লেখা আছে দেখবেন। সরকারি কর্মকর্তা আদেশ পাওয়ার পরে কি করে সরকারি কর্মচারীর নিকট আদেশ দেয়। কি আদেশ দেয়? অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, তারপরে রূপগত পরিবর্তন, বিভিন্ন কার্যক্রম করে। তাহলে সরকারি নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, সরকারের নিকট থেকে নির্দেশপ্রাপ্ত, সরকারের অনুমতিক্রমে সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারী অপর কোনো কর্মচারীর উপর যে দায়িত্ব দেয়, দায়িত্ব পাওয়ার পর উনি কি করে অস্ত্র শস্ত্র নির্মাণ করে, উৎপাদন করে, পরিবর্তন বা পরিবর্তন, অস্ত্রের এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন করে। অস্ত্র কি করে উৎপাদন করে,
অস্ত্র উৎপাদন করে, অস্ত্র রূপান্তর করে, অস্ত্রশস্ত্র নির্মাণ, রূপান্তর, তারপর আছে বিক্রয়, বিক্রয় করে, আমদানি করবে, রপ্তানি করবে, অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয়, রূপান্তর, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি, গুদামজাতকরণ, গুদামজাতকরণ, পরিবহন, গুদামজাতকরণ, পরিবহন। এই সমস্ত ক্ষেত্রে লাইসেন্সের দরকার হয় না। এই সমস্ত ক্ষেত্রে অস্ত্র ব্যবহারের অস্ত্র আইন প্রযোজ্য না। এই ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য না। তাহলে কি বললাম, এক ক্ষেত্রে আমরা প্রযোজ্য বললে হবে না, আসবে লাইসেন্স সংক্রান্ত বিষয় বা প্রযোজ্য, কোন সময় লাইসেন্স ব্যবহার করা হয় না, লাগে না। এই যে আমরা সরকারের সম্মতিক্রমে, সরকারের নির্দেশে, সরকারের আদেশ বলে সরকার গেজেট প্রকাশ করে দেওয়ার পরে আমরা সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারী, তিনি যে ক্ষমতা বা দায়িত্ব পান, সেই দায়িত্ব পাওয়ার পরে সরকারি নিকট থেকে দায়িত্ব পাওয়ার পরে সরকারি কর্মকর্তার নিকট থেকে কর্মচারী দায়িত্ব বা ক্ষমতা পাওয়ার পরে দুইজনই সরকারি অস্ত্র ক্রয় বিক্রয়, উৎপাদন, বিক্রয়, রূপান্তর, আমদানি রপ্তানি, পরিবহন, এই সমস্ত কাজ করার সময় কোনো লাইসেন্সের দরকার হবে না বা এই আইন প্রযোজ্য হবে না। এই আইন ব্যবহার করে আমাকে গ্রেপ্তার করা যাবে না। আমি পুলিশ অনেক সময় সংজ্ঞায়িত করে ম্যান্ডেট করবেন না, এই সংজ্ঞা লেখার সময় পুলিশ, সেনা, নৌ, বিমান, আনসার লেখবেন না। বাংলাদেশে বহুত বাহিনী আছে, কোনো এক বাহিনীর কথা যদি ছুটে যায়, কোনো পাবলিকের কথা যদি ছুটে যায়, সেই সময় আপনার এই সংজ্ঞায়িত থাকে না। এই সংজ্ঞা করার সময় অবশ্যই লিখবেন সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত বা সরকারের নির্দেশক্রমে, সরকারের আদেশ বলে সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, এই কথা অবশ্যই লিখবেন। যদি কোনো ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হয়, তিনি অস্ত্র ক্রয় বিক্রয়, উৎপাদন, রূপান্তর, আমদানি রপ্তানি এবং পরিবহন এগুলো করতে পারবেন। এই আইন প্রযোজ্য হবে না, তাকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। এই আইনের অপরাধে তিনি মামলার দোষেও দোষী সাব্যস্ত হবে না, কারণ এই আইন ওই জায়গা প্রযোজ্য না। এইটা আমরা পড়ব যখন সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে 5টা জায়গা প্রযোজ্য না, অস্ত্র আইন 2টা জায়গায় প্রযোজ্য না। সাক্ষ্য আইনের কথা বলতাম না, মানে সেম কথা তাই বললাম। তাহলে এই অস্ত্র আইন 2টা জায়গায় প্রযোজ্য না। এক হচ্ছে লেগে একের ক অস্ত্র, গোলা বারুদ, সামুদ্রিক পথে জাহাজের সামরিক সাজ সরঞ্জামের কাজে যখন ব্যবহার করা হয়, এই আইন প্রযোজ্য ওইখানে হবে না। 2 নম্বরে বলছে সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারী, অপর কোনো কর্মচারী যদি এই অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন, এই আইন প্রযোজ্য হবে না। এই আইন প্রযোজ্য হবে না। এই আইন প্রয়োগ করে কোনো লোক অস্ত্র বানাচ্ছে, সরকারের নিকট থেকে তিনি লাইসেন্স পাইছেন বা টেন্ডার পাইছেন, তাহলে তিনি আমদানি রপ্তানি করতেছেন, এই ক্ষেত্রে যা কোনো লোক এই ব্যক্তিকে গ্রেপ্তার করার সুযোগ নাই। আবার আমরা স্বাভাবিক ভাষায় পড়ি কি, পুলিশ, আমরা যে অস্ত্র ব্যবহার করি, আমাদের বলতে যে দেখেন অস্ত্র না, পুলিশ লেখা আছে, আমাদের এএসআই ধরেন, এএসআই এবিরা বুঝাইতো তখন যখন আমরা ট্রেনিং করতাম, এই পুলিশ গাড়ি আছে তাই লাইসেন্স লাগে না। কথা কি সত্য? কথা সত্য না, মিথ্যা। তাহলে আমরা অস্ত্র আইন হচ্ছে একের খ যে আমরা পরিবহন করি, এই ক্ষেত্রে আমাদের জন্য লাইসেন্সের দরকার নাই, এই আইন আমাদের কাছে প্রযোজ্য না। এই আইন তাহলে গাড়ির পুলিশ পোশাক, হ্যান্ডকাপ, ঢালডাটি এই থাকলে পারে আমি অস্ত্র বহন করবো, এগুলো মিথ্যে কথা। আমার কাছে সরকার আদেশ দিয়েছে সরকারি কর্মচারী অস্ত্র পরিবহন, উৎপাদন, রূপান্তর, বিক্রয় এগুলো করতে পারবেন। এই আইন আমার কাছে প্রযোজ্য হবে না। এরপরে চলে গেলাম হচ্ছে 4 দ্বারা 2-3 দরকার নাই, ধারা 4 সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো আমি দেখে পড়বো, আপনারা খালি শুনবেন। আমি জীবনে একবার শুনছি, এরপর আর মনে থাকে। সীমিত কথা খেয়াল করবেন, এক কথা বারবার বলবো। সংজ্ঞা হচ্ছে কামান বলতে কি বোঝাচ্ছে? কামান বলতে কি বোঝায়? কামান বলতে বোঝাচ্ছে হালকা কামান, মোটরস, ওয়াল পিসেস, মোটর, এগুলো আমি দেখে বলবো, কারণ ওগুলো কঠিন ভাষা, ইংলিশ ভাষা। আপনারা শুনবেন, এমনি মনে থাকবেন, এমসিকিউ প্রশ্ন আসবেন না। তারপরে হালকা কামান বলতে বোঝাচ্ছে, কামান বলতে কাকে বোঝাচ্ছে? মোটরস,
ওয়াল পিপেস, ওয়াল ওয়াল পিসেস, তারপরে মাইট্রে লিউসেস, মাই মাইটেই লিউসেস, কঠিন কথাগুলো আসবে না। মেশিন গান, মেশিন গান, মেশিন গান, অন্যান্য যন্ত্রাংশ, মেশিন গান অন্যান্য যন্ত্রাংশ বলতে কি বোঝায়? কথায় যেটুকু বোঝানোর জন্য এখানে আইন পড়া। অন্যান্য যন্ত্রাংশ বলতে বোঝায় এই যে কামান, মোটর, ওয়াল পিসেস, তার মাইটেইনিউসেস, এটা কিন্তু ই ভাষা, কি ফ্রান্স নাকি রোমান ভাষা বলে, আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম, এর ভাষা কিন্তু আমাদের দেশের ভাষা না। তাহলে মেশিন গান অন্যান্য যন্ত্রাংশ, এই যে কামান বলতি, এই কামানের যে অন্যান্য পার্ট থাকে না, আমরা যেমন চায়না অস্ত্র খুলি, গ্যাস গান খুলি, চায়না অস্ত্র খুলি না, গ্যাস গান খুলি না, তারপরে যে শর্ট গান খুলি, এর যে কোনো একটা অংশ, ওই অস্ত্রের যে কোনো একটা অংশই ওই চায়না অস্ত্র, ওই অস্ত্রের যে কোনো একটা অংশই গ্যাস গানের যে কোনো একটা পার্ট, ওইটা গ্যাস গান, মনে রাখবেন ওইটাই গ্যাস গান, এবং ওইটা অস্ত্রের অংশ, অস্ত্রের অংশ বলছে। অন্যান্য 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 যে যুদ্ধ অংশ, ওটা কামানের অংশ বিশেষ গুলো ওই কামান হিসাবে ধরা হয়। মেশিন গান, মেশিন গান এগুলো আমাদের হালকা মোটর, হালকা মোটরস, ওয়াল পিসেস, মাইটেইলিসেস, তারপরে মেশিন গান অন্যান্য যুদ্ধাংশ, উদাহরণ সব ধরনের খুচরা যন্ত্রাংশ, উদাহরণস্বরূপ সব ধরনের খুচরা যন্ত্রাংশ, যে কথা বলতেছিলাম, যেমন ধরেন একটা বোতল, এটা আছে না, এই যে এটা বোতল না, এর এই মুখটাও কিন্তু এই বোতলেরই অংশ, মনে রাখবেন, এর একটা মুখ, এর বোতলের একটা অংশ। ঠিক, এটা কলম, কলম আছে, কলমের শুধু কাপটাকে, যেটা কলম না, এটা মিথ্যে, এটাও কলমের অংশ, দুটা মিলেই কলম, এটাও কলম। ঠিক অন্যান্য যন্ত্র, যখন এই অস্ত্র আইন পড়বেন, অস্ত্রের সাথে জড়িত সমস্ত কিছু অস্ত্র হিসাবে স্বীকৃতি পায়। যে ভিতরে যাচ্ছি, এরকম কিছুই বলা হয়েছে। তাহলে কামান বলতে সচরাচর খেয়াল রাখবেন, যদি ধরার মতো ইচ্ছা থাকে সরকারের, তাহলে আমরা পারবো না। তাহলে কামান বলতে মোটরস, ওয়াল পিসেস, মাইটেইলিউসেস, এবং মেশিন গান অন্যান্য যুদ্ধাংশ বা উহার খুচরা অংশ বিশেষ, বহন, বহনের গাড়ি সহ, নিক্ষেপের যন্ত্র, যে নিক্ষেপ করে, যে যে কামান যেটাকে নিয়ে যাবে, কামান তো ভারী জিনিস, যে গাড়িতে বহন করবে বা যে পরিবহনে নিয়ে যাবে, সেইটা বলছে নিক্ষেপের যন্ত্র। নিক্ষেপ কিন্তু কামান সরাসরি করা যায় না, ওই কামান কিন্তু একটা ইসের উপর রাখে, তখন ফায়ার করে, পিছন থেকে টান দেয়, কামান বাইরে দৌড় মারে, তাহলে ওই অংশটা। তাহলে এই কামান শুধু শুধু প্যাকেটজাত করা কামান, ওইটাই কামান না। তাহলে ওর বহন করার জন্য যে জিনিস নিয়ে যায়, নিক্ষেপ করার জন্য, বহন করার জন্য, এই যন্ত্রপাতি, গোলা বারুদ, কার্তুজ, ওর ভিতরে যে গোলা বারুদ থাকে বা যে কার্তুজ থাকে, ওর ভিতরে যে গোলা বারুদ থাকে, যে কার্তুজ থাকে, ওইগুলাও, ওর ভিতরে যে গোলা বারুদ থাকে, কার্তুজ থাকে, সেগুলো ওই কামানের অংশ। সহজ হিসাব, কামান বলতে আমরা বুঝবে সাধারণত মোটরস, ওয়াল পিসেস, হাই মাইটেইলিউসেস, তারপরে মেশিন গান, এছাড়াও এর যন্ত্রাংশ, এর যে ক্ষুদ্র যন্ত্রাংশগুলো আছে ওইগুলো, এবং এই কামান যাই পরিবহন করে নিয়ে যাব যুদ্ধের ক্ষেত্রে বা এক স্থান থেকে আরেক স্থানে, সেটাও কামানের অংশ। ওর ভিতরে যে গোলা বারুদ আছে, ওর ভিতরে যে গোলা বারুদ আছে, রেকর্ডিং আছে, ওর ভিতরে যে গোলা বারুদ আছে, তারপরে কার্তুজ আছে, ওইগুলো, কার্তুজ হলে যেটা বাড়া পড়ে থাকবে, যেটা চলে যাবে, একটা অংশ চলে যায় কামানের, মূল অংশ চলে যাবে, বাকি অংশ, তাহলে সব মিলে আসছে কামান। এই অস্ত্র আইনের মনে রাখবেন। আর মাদক দ্রব্য আইনের যে কিছু জিনিস আছে, মাদক দ্রব্য যে প্যাকেটজাত করা থাকে, ওগুলো কিন্তু মাদকের সাথেই ধরা হয় আমার মনে হয়, ভালো করে। আর আর অস্ত্র আইনি যেগুলো পরিবহন, তারপরে বহন করে, তারপরে ওর খুসা, ওর কার্তুজ, গোলাবার যেহেতু পড়তে পারলাম, ওগুলো কামানের অংশ, বা যেগুলো অস্ত্র এবং গোলা বারুদ, এগুলো সব অস্ত্রেরই অংশ। এরপরে অস্ত্র শস্ত্র বলতে কি বোঝো? অস্ত্র শস্ত্র বলতে কি বোঝেন? অস্ত্র শস্ত্র সংজ্ঞা, এক দুই তিন সংজ্ঞা নাই, প্রথম সংজ্ঞা বললাম কামান, প্রথম সংজ্ঞা কামান। কঠিন করে নিয়েন না, কঠিন পড়া এটা না, এটা একবার কানে শুনবেন, এমসিকিউ আপনি পারবেন। যে পড়াটা মুখস্থ করে সবগুলো আইনের সাজেশন দেবেন ইনশাল্লাহ, সাজেশনের বাইরে শুধু মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করে রেখেছেন, এগুলো আমি বারবার বললেই আপনার মনে থাকবে না। আমি জীবনে একবারই এই ক্লাসটা করছিলাম, আর আজকে একটু দেখছি, ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে। তাহলে অস্ত্র বলতে কি বোঝায়? অস্ত্র বলতে কি বোঝায়? অস্ত্র কি ধরনের?
অস্ত্র বলতে কি বোঝায়, অস্ত্র কি ধরনের, এইটা সেই সম্পর্কে জানি। অস্ত্র বলতে সব ধরনের অস্ত্র শস্ত্র, সব ধরনের অস্ত্র শস্ত্র, ব্যানেট, তরবারি। তাহলে অস্ত্র শস্ত্র বলতে সব ধরনের অস্ত্র। মনে রাখবেন আমরা ভিতরে পাবো অস্ত্র প্রমাণ করার জন্য কিন্তু অস্ত্র আইনে অস্ত্র প্রমাণ করার জন্য কিন্তু আদালতে বিশেষজ্ঞের কোনো কিছু প্রয়োজন হয় না, সেটা আমি পরে বলবানে পাবানে একত্রিশ যারা আছে। তাহলে অস্ত্র বলতে সাধারণত অস্ত্র শস্ত্র, ব্যানেট, অস্ত্র শস্ত্র, ব্যানেট সবাই চেনেন, আগে ব্যানেট ফাইটিং হইতো, আমাদের চাইনা অস্ত্রের সবাই আছে, সবাই জানি ব্যানেট আছে, ব্যানেট সংযুক্ত থাকবে, ব্যানেট অস্ত্র। তরবারি, যে তরবারি আছে দেখুন, তরবারি যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হতো, তরবারি। সোরা, সোরা মানে যেটা সোরা বা বর্ষা, সুরা মানে ছুরি মনে হয় এটা। আর বর্ষা, বর্ষা হচ্ছে লোকে খেলাধুলায় বর্ষা নিক্ষেপ করে, বর্ষা, বর্ষা দিয়ে তো মানুষ মেরে ফেলা যায়। বর্ষা ফলক, বর্ষা ফলক, বর্ষা ফলক, বর্ষা, বর্ষা ফলক, তীর, তীর, ধনুক এবং কামান বা অস্ত্র শস্ত্রের খুচরা যন্ত্রাংশ সমূহ এবং অনুরূপ অস্ত্র শস্ত্র নির্মাণের যন্ত্রপাতি। তাহলে দেখেন কি পাচ্ছি, অস্ত্র বলতে আমরা কি বুঝি সহজে, অস্ত্র বলতে বলতে অস্ত্রই বোঝাচ্ছে। এছাড়া ব্যানেট, একটা অংশ ব্যানেট, ব্যানেট খালি খুলে নিয়ে যাবেন, ওটাও মনে রাখবেন অস্ত্র। ব্যানেট খুলে নিয়ে চলে যাবে, যে আমি তো ব্যানেট নিয়ে যাচ্ছি, এটা তো অস্ত্র না, ওটাও অস্ত্র। তাহলে তাহলে তরবারি, তরবারু অস্ত্র, তরবারি, তরবারু অস্ত্র। সোরা, তরবারি, সোরা। বর্ষা, বর্ষা, বর্ষা ফলক, বর্ষা, বর্ষা ফলক। তীর, তীর তো দেখা যায় একজন আরেকজন গায়ে মারার জন্য তীর। ধনুক, ধনুক হচ্ছে বেঁকা করা অংশ, ওটা তো মানুষের গায়ে মারে না, ওটাতে কিন্তু মানুষ আহত হয় না। যেমন আমার চায়না বুলেটের একটা অংশ থাকে, বুলেট হচ্ছে তীর, আর আর যে অংশটা কাট্টুস পড়ে যায় ওইটা মনে রাখবেন ধনুক, ধনুক কিন্তু হাতে থাকে, ধনুক দিয়ে ছুঁড়ে মারে। আর কামান, কামান তো কিছুক্ষণ আগেই পড়লাম, কামান অনেকগুলো জিনিস, সবগুলোই কামান এবং অস্ত্র শস্ত্র খুচরা যন্ত্রাংশ। এই যে আমি বললাম গ্যাস গান, শর্ট গান, চায়না, এলএমজি, এসএমজি, ওর যে কোনো একটা অংশ, ওর যে কোনো একটা পার্টস অস্ত্র হিসেবে গণ্য হয়। তাহলে যে কোনো একটা অংশ বা পার্টস অস্ত্র হিসেবে গণ্য হয়। অস্ত্র শস্ত্র শুধু যে পূর্ণাঙ্গ একটা অস্ত্র লাগবে এমন বিধিবিধান নাই, আইনি সুন্দর করে বলা আছে। অস্ত্র বলতে অস্ত্র শস্ত্র বোঝায় ব্যানেট, তরবারি, ছুরা, বর্ষা, বর্ষা ফলক, তীর, ধনুক, কামান, অস্ত্র শস্ত্রর খুচরা যন্ত্রাংশ। তাহলে অস্ত্র বলতে কি বোঝায়, পূর্ণাঙ্গ অস্ত্র, অস্ত্রের খুচরা যন্ত্রাংশ, অস্ত্র নির্মাণের যন্ত্রপাতি, উপরের সবগুলাই। তাহলে প্রথমে যদি আমরা না জানি বলে অস্ত্র বলতে পূর্ণ অস্ত্রকেই বোঝায়, না, সবগুলাই হবে। অস্ত্র তৈরির, কামানের সময় কিন্তু পড়ছি অস্ত্র পরিবহন করে নিয়ে যাওয়া যায়, কামানের সংজ্ঞায় পড়ছি অস্ত্র পরিবহন করে, সেটাও অস্ত্র যেটার উপর থেকে নিক্ষেপ করা হয় সেটাও কামান। তাহলে সুন্দর না, আইন পড়বেন, খালি আমার সাথে থাকবেন, যেটা আমি সাজেশন দেবো ওইগুলো মুখস্থ করবেন, আর এইগুলো খালি কান পাতি শুনবেন, বলবো আমি আপনি শুনবেন, যখন ভালো না লাগে ক্লাসে ডিউটির মাঝে এই এই ক্লাসগুলো শুনবেন, এর বেশি কিছু আইনি আসে না। তাহলে এখন কি বললাম, অস্ত্রের খুচরা যন্ত্রাংশ, অস্ত্র, অস্ত্রের খুচরা যন্ত্রাংশ, অস্ত্রের অংশ, অস্ত্র নির্মাণের যন্ত্রপাতি, অস্ত্র নির্মাণের যন্ত্রপাতি, যেমন করাত হতে পারে, কাঠমিস্ত্রির করাত, তারপরে বাটাল, সরকি, হাতুর, হ্যামার, ড্রাইভার, ও যেগুলো দিয়ে অস্ত্র তৈরি করে ওগুলো অস্ত্রের অংশ, ওগুলো অস্ত্রের অংশ। তাহলে দেখেন যদি আইনের গভীর থেকে গভীরে পড়া যায় তাহলে অনেক কিছু জানার থাকে। তাহলে অনুরূপ অস্ত্র শস্ত্র নির্মাণের যন্ত্রপাতি, অস্ত্র শস্ত্র নির্মাণের যন্ত্রপাতি, তাহলে যে কারখানায় হয় কারখানার যে যন্ত্রপাতি থাকে সবগুলোই অস্ত্র বলেই গণ্য হবে, অস্ত্র শস্ত্র বলেই গণ্য হবে। তাহলে অস্ত্র বলিতে কি বুঝলাম, অস্ত্র বলতে অস্ত্র শস্ত্র, ব্যানেট, তরবারি, ছুরা, বর্ষা, বর্ষা ফলক, তীর, ধনুক, কামান, খুচরা যন্ত্রাংশ, অস্ত্রের যে কোনো অংশই অস্ত্র বলে গণ্য হবে। তারপরে যন্ত্রপাতি নির্মাণ, অস্ত্র শস্ত্র নির্মাণের যে সমস্ত উপকরণ লাগে, কাঠ, বাঁশ, লোহা, লক্কর, কেমিক্যাল, সবগুলোই অস্ত্র শস্ত্র বলেই গণ্য হবে। তারপরে চলে গেলাম গোলা বারুদ বলতে কি বোঝায়, গোলা বারুদ বলতে কি বোঝায়, গোলা বারুদ সম্পর্কে বলি। গোলা বারুদকে সংজ্ঞা কিন্তু কেউ মুখস্থ করতে দেন না, গোলা বারুদ এগুলো এমসিকিউ আসবে। গোলা বারুদ বলতে কি বোঝায়, গোলা বারুদ বলতে সকল দ্রব্য, সকল দ্রব্য, গোলা বারুদ, গোলা বারুদ বলতে সকল দ্রব্য, বিশেষ করিয়া
টর্পেডো 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 বিশেষ করে টর্পেডো টর্পেডো হলো কেমিক্যাল জাতীয় কিছুর নাম, ওগুলো আমি বাংলা করতে পারিনি। বিশেষ করিয়া টর্পেডো টর্পেডো বিশেষ করিয়া টর্পেডো 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 সাবমেরিন সাবমেরিনে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত কিছু দ্রব্যাদি, মানে কেমিক্যাল, গুলাবাদ মানে কেমিক্যাল বোঝায়, বুঝছেন? প্রস্তুত কিছু দ্রব্যাদি রকেট, বন্দুক পুরিবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদার্থ, বন্দুকের মধ্যে পুরিবার মানে প্রবেশ করানোর জন্য, বন্দুক ধরেন আমাদের প্রবেশের কেমিক্যাল, ওই ধাতব জাতীয় কেমিক্যাল যেগুলো ফায়ার করলে কার্যক্রম করে গুলি বর্ষণ করে। মনে রাখবেন গোলা বারুদ বলিতে ওই কেমিক্যাল দ্রব্য বা টর্পেডো ডিনামাইন মনে করেন গোলাবারুদ ডিনামাইন ও অন্যান্য বিস্ফোরক পদার্থ। ডিনামাইট হচ্ছে এই জায়গায় পুরাপুরি যে মাটির নিচে রাখে, পানিতেও কিন্তু ডিনামাইট পাঠিয়ে দেখে, পানিতে সেগুলো বাস্ট হয়, যুদ্ধের ক্ষেত্রে ওগুলো করে। ডিনামাইট এবং বিস্ফোরক পদার্থ সর্বসাকুল্যে মনে করবেন কেমিক্যাল জাতীয়, গোলা বারুদ বলিতে কেমিক্যাল জাতীয় অংশগুলো বেশি এখানে আছে। তার পারফিউশন ক্যাপ বিস্ফোরক পদার্থ পারফিউস ক্যাপ। তারপরে ঘর্ষণ করিয়া নখ বা ফিউজ, ঘর্ষণ মানে যা ঘষা লাগে নখ করে বা ফিউজ হয়, যেমন আমার ট্যাগার চিপলে ওখানে আঘাত করে ওটা ফিউজ হয়, ওর ভিতরকার ওই অংশের কথা বলছে ফিউজ। গোলা বারুদ প্রস্তুত করিবার যন্ত্রাংশ সরঞ্জাম দিকে বোঝাবে। সীসা না পরে বলছি। তাহলে মূল কথা হচ্ছে গোলা বারুদ বলতেই এমন কিছু জিনিস বোঝায় যা লিকুইড বা বিস্ফোরক, যা ওর ভিতরে কার্যক্রম করে। হয়তো কিছু অংশ আমরা চোখেও দেখি, কিছু অংশ দেখা যায় না, সমস্ত কিছু মিলার পরেই গোলা বারুদ হয়। এই গোলা বারুদটা কিরকম হচ্ছে টর্পেডো সাবমেরিনে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত দ্রব্যাদি, রকেট, বন্দুকে পুরিবার জন্য প্রয়োজনীয় পদার্থ, তারপরে ডেনামাইট এবং বিস্ফোরক পদার্থ, পারফিউশন ক্যাপ। ওই দেখো ৭১ সালে যুদ্ধের সময় নাকি কি ধরনের একটা গান পাউডার মারতো আর মানুষ পুড়ে যেত, এই জাতীয় এইগুলো গোলা বারুদ বলা হয়। তবে গোলা বারুদ না কোনগুলো তাহলে জানে রাখেন, গোলা বারুদ না কোনগুলো গোলা বারুদ হিসাবে গণ্য হবে না সেইগুলোর নাম বলতেছে এখন। কোনগুলো গোলা বারুদ হিসাবে গণ্য হবে না, যেমন সীসা, গন্ধক, সলপিটার প্রভৃতি এর আওতাভুক্ত হবে না। তাহলে কোনগুলো গোলা বারুদ হিসাবে গণ্য হবে না? সীসাও কিন্তু এই যে দেখেন যে অনেক সময় অনেক কিছু আটকানোর সময় লাগা যায়, তাহলে সীসা। গন্ধক মানে যে এই যে টেবিল চেয়ারে যে ঘষাঘষি করে ওই জাতীয় মনে হয় কিছু, তাই না? ওগুলো গোলা বারুদ না। সলপিটার আমি চিনি না, সলপিটার। তাহলে তিনটে কথা আছে, এগুলো গোলা বারুদ না। সীসা, গন্ধক, সলপিটার এইগুলো কিন্তু গোলা বারুদ না। যাক, তাহলে কামান সম্পর্কে জানছেন, অস্ত্র শস্ত্র সম্পর্কে জানলেন, গোলা বারুদ সম্পর্কে জানলাম, কিন্তু কোনটা গোলা বারুদ বা অস্ত্র শস্ত্র না সেগুলো বলে দিয়েছে। সীসা, গন্ধক, সল্টপিটার এগুলো গোলা বারুদ না। এরপরে আসেন সামরিক সরঞ্জাম বলতে কি বোঝায়, এমসিকিউ কিন্তু আসে, সামরিক সরঞ্জাম বলতে কি বোঝায়, এখন আমরা সেইগুলো পড়ব। সামরিক সরঞ্জাম বলতে কি বোঝায়, তাহলে আমরা পড়ছি কামান, অস্ত্র শস্ত্র পড়ছি, গোলা বারুদ পড়ছি। এখন সামরিক সরঞ্জামটা কি আসেন দেখে নেই। যে কোনো ধরনের বর্ণিত বা ব্যবহৃত সামগ্রী বাংলাদেশের জন্য প্রযোজ্য, ভুল করছি, সামরিক সরঞ্জাম বলতে যে কোনো ধরনের বর্ণিত বা ব্যবহৃত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য সরকার কর্তৃক বিশেষ বিভিন্ন সময়ে সরকার সামরিক সরঞ্জাম বলতে কি বোঝায়? আবার বলি, সামরিক সরঞ্জাম বলতে
এই যে কোনো ধরনের বর্ণিত বা ব্যবহৃত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। সরকার কর্তৃক বিভিন্ন সময়ে সরকারি গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তি মারফতে যে সমস্ত দ্রব্যকে, মানে সরকার সরকার যে কোনো সময়ে, সামরিক সরঞ্জাম বলতে সরকার সমগ্র বাংলাদেশ বা এর অংশ বিশেষ সরকার যে কোনো সময় ঘোষণা করতে পারে, যে কোনো সময় ঘোষণা করতে পারে, এর আওতায়ভুক্ত বা অন্তর্ভুক্ত বলে দ্রব্য সামগ্রীকে বোঝাবে। এখন ধরেন সরকার দেখেন যে এই আছে না, ওই আমাদের দেশে আছে না, ইয়াবা আছে, ইয়াবা বলতেছে যে ফেন্সিডিল আছে না, ফেন্সিডিল কিন্তু একসময় ওষুধ ছিল, ফেন্সিডিল একসময় ওষুধ ছিল, পরে এটা নিশাজাত হওয়ার কারণে এটা মাদকে পরিণত হয়েছে। তাই সরকার বলছে কি, সরকার সামরিক সরঞ্জাম বলতে এমন কিছু সরঞ্জামকে বোঝাবে। সরকার সরকার কোনো এক অংশ বা বৃহৎ অংশে, যে সরকার যদি গেজেট করে ঘোষণা করে দেয় যে এই কলমি অস্ত্র, তাহলে সেটা অস্ত্র বা সামরিক সরঞ্জাম। সরকার যখন গেজেট করে দেবে যে এই জাতীয় জিনিস অস্ত্র বা সামরিক সামরিক সরঞ্জাম, যার বাংলা হচ্ছে সরকার ঘোষণা করবে। সরকার ঘোষণা করলে সরকারের এই আইন পড়ার সময় আপনাদের বারবারই বলছি, সরকারের ক্ষমতা বিশাল ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক আইনের উপর সরকার। সরকার যে কোনো সময় যে কোনো দ্রব্য বস্তুকে সরকার কি করতে পারে, সামরিক সরঞ্জাম হিসাবে ঘোষণা করতে পারে। সরকার সমগ্র বাংলাদেশের জন্য করতে পারে, এর যে কোনো অংশের জন্যই করতে পারে। তাহলে সামরিক সরঞ্জাম বলতে সরকার বোঝাচ্ছে যে কোনো যে কোনো সময় বর্ণিত বা ব্যবহারের জন্য সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। সরকার বিভিন্ন গেজেট প্রকাশের মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রব্য মানে বস্তু, যে কোনো বস্তু, দ্রব্য মানে যে কোনো বস্তুকে সরকার সামরিক সরঞ্জাম বলে ঘোষণা করতে পারে। আমি আপনি যে বাসায় ব্যবহার করি বিভিন্ন দ্রব্য সামগ্রী, এগুলির যে কোনো একটা অংশকে সরকার বলে ওটা আর বাসায় রাখা যাবে না, ওইটা সামরিক সরঞ্জাম হিসাবে সরকার গেজেট বা ঘোষণা করতে পারে কি পারে না। সরকার যে কোনো সময় যে কিছুই করতে পারে, তখন ওই জিনিসটা আমাদের আর ব্যবহার করার এখতিয়ার থাকে না, তখন ওইটা কি হয়ে যায়, সামরিক সরঞ্জাম। এই কথাটাই সরকার এখানে সামরিক সরঞ্জাম বলতে এই কথাটাই বোঝাইছে। সরকার যে কোনো সময়, সরকার যে কোনো সময় বিজ্ঞপ্তি গেজেট প্রকাশ, সরকার যে কোনো সময় বিজ্ঞপ্তি গেজেট প্রকাশ সমগ্র বাংলাদেশ বা যে কোনো অংশে বিজ্ঞপ্তির মাধ্যমে এই সামরিক যে কোনো বস্তুকে সামরিক সরঞ্জাম হিসাবে ঘোষণা করতে পারে, সামরিক সরঞ্জাম হিসাবে ঘোষণা করতে পারে। যেমন আমরা অস্ত্র শস্ত্র একরকম সংজ্ঞা পড়ছি, গোলা বারুদ পড়ছি, ওইগুলো কিন্তু বস্তু দ্রব্য কেমিক্যাল, তাই না? ওই অংশগুলোকে সমষ্টিগত মিলেই সরকার কি করে, সরকার যে কোনো সময় সামরিক কি বলে সামরিক সরঞ্জাম বলে ঘোষণা করতে পারে, তখন সামরিক সরঞ্জাম হিসাবে গণ্য হবে। লাইসেন্স বলতে কি বোঝেন? এখন লাইসেন্স পড়ব। লাইসেন্স বলতে কি বোঝেন? লাইসেন্স বলতে কি বোঝায়? লাইসেন্স বলতে কি বোঝায়? আর লাইসেন্স করতে কি বোঝায়? আর লাইসেন্সকৃত বলতে কি বোঝায়? দুটো বোঝার আছে, শুনবেন, ক্লাসটা বড় আছে। লাইসেন্স বলতে কি বোঝায়? লাইসেন্স বলতে বোঝায় এই আইনের অধীনে লাইসেন্সকৃত, এই আইনের অধীনে লাইসেন্স বা অনুমতিপত্র। লাইসেন্স বলতে বোঝায় এই অস্ত্র আইনের অধীনে সরকার যেটাকে লাইসেন্স দেবে বা অনুমতিপত্র দেবে। তাহলে সরকার এই আইনের অধীনে লাইসেন্স বা অনুমতিপত্রকেই বোঝাবে। আর লাইসেন্সকৃত হচ্ছে যেমন ধরেন লাইসেন্স হচ্ছে লেগে এই যে আমরা গাড়ি চালাই মোটর গাড়ি টাড়ি চালাই, এই আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে না, এইটা হলো আমার লাইসেন্স, আমি গাড়িটা চালাতে পারি। আর লাইসেন্স কৃত হইলো গে আমার নামে যে মোটর সাইকেল আছে না, আমি যে বিআরটি কেনার পরে যেটা লাইসেন্স করে নিছি না, মানে আমার রেজিস্ট্রেশন সনদ আছে না গাড়ির, ওইটা লাইসেন্স কৃত। এরকম কি ধরে নেবেন সহজ বোঝার জন্য। তো এটা হচ্ছে লাইসেন্স। এটা লাইসেন্স হচ্ছে এই অস্ত্র লাইসেন্স করার জন্য এক ধরনের ব্যবসা করে, অনুমোদন করে। লাইসেন্সের জন্য এক ধরনের ব্যবসা হয়, অনুমতি দেয় সরকার, অনুমতিপত্র বা লাইসেন্স দেয়, তারা ব্যবসা করে। এই ব্যবসা করার পরে একজন লোক অস্ত্র কিনে নিয়ে বলেন এটা আমার লাইসেন্সকৃত অস্ত্র, লাইসেন্সকৃত। তাহলে ওই ব্যক্তির কাছে একটা লাইসেন্স আছে, অস্ত্র হলে কি করার জন্য, বহন করা, ব্যবহারের জন্য লাইসেন্স আছে। এবং অস্ত্র যখন কিনে নিয়ে আসে ওটাও লাইসেন্সকৃত, ওইটা হলো লাইসেন্সকৃত অস্ত্র। আর সমষ্টিগত লাইসেন্সের অস্ত্র,
যে ডিলার অস্ত্রটা বেচে উনি লাইসেন্সধারী লোক। উনি লাইসেন্সধারী লোক, যিনি কিনে নিয়ে আসেন তিনি অস্ত্র কেনার পরে লাইসেন্স কৃত কারণে উনি অস্ত্রটা ক্রয় করে ফেলেছেন। এতটুকু মনে হয় বোঝায়, এতটুকু বোঝার। লাইসেন্স বলতে সরকার এই আইনে ওদের লাইসেন্স দেয়, সরকার এই আইনে ওদের লাইসেন্স দেয় বা অনুমতি পত্রকে বোঝায়, যে অনুমতি দিয়েছে সেই অনুমতি পত্রকে বোঝায়। আর লাইসেন্সকৃত বলতে অস্ত্র সম্পর্কে অনুরূপ লাইসেন্স দেওয়া হয়েছে বা লাইসেন্স দান করা হয়েছে উহাকেই বোঝায়, যে তিনি অস্ত্র লাইসেন্স উনি বহন করতে পারবে, নিতে পারবে, এই ধরনের লাইসেন্সকৃতকে বোঝায়। এরপরে আছে 5 ধারা পর্ব উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় সম্পর্কে। উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় সম্পর্কে অস্ত্র আইনের 5 ধারা আছে কি লাইসেন্স নিয়ে, বিনা লাইসেন্স লেখা আছে, লাইসেন্স ব্যতীত, বিনা লাইসেন্সে 5 ধারা অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইনের 5, অস্ত্র আইনের 5 বলবো। 5 আছে বিনা লাইসেন্সে, লাইসেন্স ব্যতীত বা বিনা লাইসেন্সে অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। আপনারা এই সংজ্ঞাটা খালি পড়বেন, 5 এর এই সংজ্ঞাটা পড়বেন। লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না, 3টে কথা পড়বেন। লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় নিষেধ। তাহলে লাইসেন্স ব্যতীত আপনি কি করতে পারবেন না? অস্ত্র রূপান্তর, বিক্রয় এবং অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। এরপরে ভিতরের অংশ কি বলছে? প্রস্তুত করা বলতে বোঝায় প্রস্তুত বা রূপান্তর। প্রস্তুত মানে তৈরি করা। দেখবেন অনেক সময় কাঠ মিস্ত্রি হোক, তারপরে লেদার মিস্ত্রি হোক বা গ্রিল মিস্ত্রি হোক, এরা কিন্তু অস্ত্র তৈরি করতে পারে। এরা কিন্তু অস্ত্র, কেউ বডি বানায়, কেউ লোহার অংশ তৈরি করতে পারে। তাহলে কি বলছে? যার লাইসেন্স নাই তিনি প্রস্তুতও করতে পারবেন না, রূপান্তরও করতে পারবেন না। যে একজনের লাইসেন্স আছে, যা বললো যে ঠিক আছে আপনি আমার নলটা ঘুরাই দেন বা নলটা একটু বড় করে দেন, ওই যে মিকারের বা যে কামারের লাইসেন্স নাই তিনি অস্ত্র রূপান্তর এবং প্রস্তুত করতে পারবেন না, রূপান্তরিত করতে পারবেন না। আর বিক্রয়, যার লাইসেন্স নাই উনি ক্রয়ও করতে পারবেন না, বিক্রয়ও করতে পারবেন না, মজুত করতে পারবেন না, এবং খেয়াল রাখবেন এই যার লাইসেন্স নাই তিনি বিক্রয় প্রস্তাবও করতে পারবেন না। লাইসেন্সবিহীন ব্যক্তি অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় এবং বিক্রয়ের প্রস্তাবও করতে পারবেন না। অস্ত্র বিক্রয়ের প্রস্তাব, খেয়াল রাখবেন এটা কিন্তু শিরোনামে নাই। যার লাইসেন্স নাই তিনি অস্ত্র বিক্রয়ের জন্য কোনো প্রস্তাব দিতে পারবেন না, এবং কি তিনি প্রদর্শনও করতে পারবেন না। আমি তো ভাই অস্ত্র নিয়ে খারাপ কাজ করি না, অস্ত্র প্রদর্শন। তাহলে কি শিরোনামে পাইছেন হচ্ছে লোকে 5, লাইসেন্সবিহীন অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। ভিতরে কি পেলাম? বিক্রয়ের জন্য প্রস্তাব দেওয়া যাবে না, প্রদর্শন করা যাবে না। অস্ত্র, যার লাইসেন্স নাই তিনি অস্ত্র প্রদর্শন করতে পারবেন না, অস্ত্রর প্রদর্শন করা যাবে না। এগুলো হলো আইন পড়া, এগুলোই আমাদের এমসিকিউ। ভিতরে যখন পড়বেন তখন মূল প্রশ্ন পড়লেই এত কষ্ট করা লাগবে না, এমসিকিউ মাথায় এমনি মনে থাকবে না। আমি যা বলে যাচ্ছি আপনাদের মনে থাকবে। তবে স্বার্থতা এগুলো ভিতরের অংশ পড়ার দরকার নেই। 6 ধারা পড়ি। 6 ধারা আছে লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না। লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না। এইটা আবার কেমন? অনেক লোকের লাইসেন্স আছে, যাদের লাইসেন্স আছে তারাই অস্ত্র আমদানি রপ্তানি করবেন। এই 5 আর 6 শিরোনামটা এরকম, শিরোনামটা মুখস্থ করবেন। অস্ত্র লাইসেন্সবিহীন অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। 5, 6 কি বলছে? লাইসেন্স বিহীন অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না। কিন্তু লাইসেন্স আছে আপনি করতে পারবেন না, প্রশ্ন এসে যাবে। কিন্তু লাইসেন্স আছে আপনি অস্ত্র আমদানি রপ্তানি ক্রয়, বিক্রয়, উৎপাদন কখন করতে পারবেন না। খুব খেয়াল রাখবেন, এখানে সাধারণ ব্যতিক্রমের ভিতরে আমি দুটো মিলে বলবো। যে অংশের জন্য যতটুকু অস্ত্র আপনাকে আমদানি করার কথা আছে বা রপ্তানি করার কথা আছে, আপনার অনুমতি আছে 5টা অস্ত্র আপনি বিদেশ থেকে আমদানি করবেন, 4টা অস্ত্র রপ্তানি করবেন। তার একটা অংশ যদি বেশি করে ফেলেন, একটা অংশ বেশি করে ফেলেন, তাহলে আপনার লাইসেন্স বিহীন করলেন, তাহলে লাইসেন্সে যতটুকু আছে
এই দুইটার শিরোনাম একবারে করছে, যাতে ক্লাসে রেকর্ডিং বড় না হয়। 5 আর 6 এর সাধারণ ব্যতিক্রম হচ্ছে এরকম যে যতটুকু আপনার অনুমোদন আছে, লাইসেন্স আছে, অতটুক পারবেন, ওর বেশিটুক আপনি পারবেন না। কিন্তু প্রথম 5 আর 6 শিরোনাম কি বলছে? প্রথম 5 আর 6 এর শিরোনাম বলছে লাইসেন্সবিহীন অস্ত্র আমদানি, রপ্তানি, বিক্রয় এবং এগুলো আপনার নিষেধ করছে। তাহলে আপনি কখন এগুলো করতে পারবেন? বা লাইসেন্স আছে তারপরও কট খাইছে, ধরা পড়ে গেছে, কারণ তার অপরাধ হলো একটাই, তিনি নির্দিষ্ট পরিমাণ লাইসেন্সে যে পরিমাণ উল্লেখ ছিল তা অতিরিক্ত করছে বা তার বেশি করছে। কম করা যাবে, বেশি করা যাবে না। কম করা যাবে, বেশি তিনি করতে পারবেন না। তার সীমারেখার মধ্যে যার যতটুকু সীমারেখা ততটুকুর ভিতর 5 হচ্ছে শিরোনাম পড়বেন, 6ও শিরোনাম পড়বেন, 7 হচ্ছে সরকার অনুমোদিত মাল গুদামে অস্ত্রশস্ত্র জমা রাখা, সরকারের অনুমোদন। তাহলে এই যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ, এইগুলো কিন্তু সরকার ছাড়াও ডিলারশিপ আছে। অস্ত্র আইনের 16 ধারার ডিলারশিপ আছে, যারা ডিলার, এই অস্ত্র কি করে? তারা আমদানি রপ্তানি করে গুদামজাত করে। নিশ্চয়ই কোথাও না কোথাও রাখা লাগবে না, সেইটা তো গুদাম। বন্দুকের দোকান দেখবেন লেখা থাকে, এই দোকান যেখানে সেখানে। এই যে লোকটা অস্ত্র শস্ত্র নিয়ে আসলো, আসার সাথে সাথে সরকারের অনুমতি ছাড়া তার মাল গুদামে জমা রাখা নিষেধ করছে। অনুমতি ছাড়া সরকার অনুমোদিত মাল গুদামে অস্ত্রশস্ত্র জমা রাখা সরকারের অনুমতি লাগবে। এই অনুমতি ছাড়া এই কাজ করা যাবে না। তাহলে 16 ধারায় কি বলছে? 16 ধারার অধীনে লাইসেন্স প্রাপ্ত কোনো মাল গুদামে সরকার অনুমতি ব্যতীত কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম রাখা যাবে না। বাংলা কথা হচ্ছে লাইসেন্স যে আপনার আছে, আপনি অস্ত্র নিয়ে আসছেন, বলেন এটা সরকারি মালামাল, অস্ত্র শস্ত্র আমি অমুক গুদামে রাখবো, ধান ক্ষেতের গুদাম আছে, পাটের গুদাম আছে, আপনি চাইলে রাখতে পারেন না। সরকারের অনুমতি ব্যতীত আপনি অন্য কোথাও রাখতে পারেন না। তাহলে যে ডিলারশিপ আছে, যে ডিলারের আমরা 5 এবং 6 দ্বারা পড়লাম, যার লাইসেন্স থাকবে তিনি নির্দিষ্ট পরিমাণ অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় এবং আমদানি রপ্তানি করবেন এবং এই ব্যক্তিগুলাই নির্দিষ্ট সরকারের অনুমতি ক্রমে নির্দিষ্ট গুদামে রাখবেন। আবার তার নির্দিষ্ট পরিমাণ লাইসেন্স, অস্ত্র আইন, সেন্সিটিভ আইন 19-20 হলে কিন্তু মামলা, জেল জরিমানা মাপ নাই। তাহলে অস্ত্র আইন হচ্ছে লাগে লাইসেন্স যার আছে, সরকার যে অস্ত্র নিয়ে আসছে বা অস্ত্র নির্দিষ্ট গুদামে, চাইলে যে কোনো গুদামে রাখা যাবে না, নির্দিষ্ট গুদামে রাখবেন। এর বোঝার তেমন কিছু নাই, মুখস্থ করবেন শিরোনাম খালি, শেষ। 10 দ্বারা অস্ত্র শস্ত্র গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। অস্ত্র শস্ত্র গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা কার? অস্ত্র শস্ত্র গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। খেয়াল করবেন 5 এবং 6, এরপরে পড়ে ফেলছি 7। এইগুলো যাদের লাইসেন্স আছে, যাদের অনুমোদন আছে। তাহলে 10 ধারাও ঠিক এরকম। সমগ্র বাংলাদেশ 10 ক, কারণ আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব, দেখেও বলি, না দেখেও বলি, কারণ সবটুক ছুটে যাবে। 10 ক থেকে বলছে সমগ্র বাংলাদেশ বা উহার কোনো অংশ বিশেষ, সমগ্র বাংলাদেশ বা উহার কোনো অংশ বিশেষ সম্পূর্ণ বা আংশিক কোনো লাইসেন্স ব্যতীত অনুমোদনবিহীন পরিবহনে ব্যতীত অস্ত্র শস্ত্র, সামরিক সরঞ্জাম পরিবহন করা নিষেধ করছে। এইটা খেয়াল রাখবেন। ওই 5 আর 6 এর যে ব্যতিক্রম গুলো বললাম, ঠিক এরকম যার লাইসেন্স আছে। এই যে আবার অস্ত্র আইনের 1 খ, এইগুলো অস্ত্র আইনের 1 খ সরকার গেজেট প্রকাশের মাধ্যমে, বা এই যে আমরা যারা যে অস্ত্র সামরিক জাহাজ, এই 1 ক পড়ছি, 1 খ পড়ছি, 5 পড়ছি, তারপরে 6 পড়ছি, 7 পড়ছি, 10 পড়ছি, এ সমস্ত কার্যক্রমে লাইসেন্স ব্যতীত এক ধরনের, আর লাইসেন্স থাকলে এক ধরনের। আপনি যে কাজটা করতে পারেন না সেটা হলো লাইসেন্স নাই, যে কাজটা আপনি করতে পারেন সেটা আপনার লাইসেন্স আছে। কঠিন করে নেবেন না, খালি একবার এ পাশ ঘুরাবেন, ও পাশ। সাক্ষ্য আইনের মতো, সাক্ষ্য আইনে একটা আইনি প্রাসঙ্গিক হয়, ওই আইনে অপ্রাসঙ্গিক হয়। ঠিক এই অস্ত্র আইনেও, এই যে অস্ত্র আইনের যে কথাগুলো বললাম, যখন সরকার আপনাকে অনুমতি দেয়, যখন সরকার আপনাকে নির্দেশ করে, সরকারি কর্মচারী করে, সেই সময় আপনি পারেন কিরকম? নির্দিষ্ট পরিমাণ, অতিরিক্ত কিছু করা যাবে না। তাই অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা যদি আপনার লাইসেন্স থাকে, সরকার নির্দেশ দেয়, এর সমগ্র বাংলাদেশ
এর অংশ বিশেষ, সমগ্র বাংলাদেশ এর অংশ বিশেষ। আমি আপনি এই কাজটা অহরহ করতে পারবো। যখন এই নির্দেশ দেবে না, যখন এই নিষেধাজ্ঞা জারি করবে, তখন এই কাজ আর করা যাবে না। তারপরে চলে আসছেন 11 ধারা। 11 ধারা হলো তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা, তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা বাংলাদেশ বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে, বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমানা। আমাদের দেশের সাথে দুটো দেশ আছে, একটা আছে ভারত, একটা আছে মিয়ানমার। তাহলে এর মধ্যবর্তী সীমানা বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী সীমানা। সীমানা বলতে সীমানা, সীমানা রেখা থাকে, এই সীমানার মধ্যবর্তী স্থান। এই মধ্যবর্তী স্থান হবে সীমানার অভ্যন্তরকে বোঝাবে, সীমান্তের অভ্যন্তরে। সীমানা বলতেই বলে ইন্ডিয়ার সীমানায় নিয়ে যাবেন না, সীমানের সীমান্তের অভ্যন্তরীণ। সীমান্তের অভ্যন্তরীণ বলতে যারা যা দেশের সীমানা করবে সেই সীমানা আমার বাংলাদেশের সীমানার ভিতরে। কিন্তু এই সীমানা কোথায় হবে? বাংলাদেশ এবং বিদেশি, বাংলাদেশ এবং বিদেশি সীমানার মধ্যবর্তী মধ্যবর্তী একটা সীমা রেখা থাকে। দেখবেন এই বিএসএফ আর বর্ডার গার্ড বাংলাদেশ মাঝে মাঝে পতাকা বৈঠক করে, মাঝে মাঝে দেখবেন যে রাস্তা করতে গেলে বাধা সৃষ্টি করে। সীমা রেখার ভিতরে মনে হয় 5-5-10 কিলো। আমাদের বাংলাদেশের বিডিআর এর সীমা আছে 10 কিলোর ভিতরে, 5 কিলোমিটার। সীমান্ত থেকে 5 কিলোমিটারের মধ্যে মনে হয় করছে, আমি আন্দাজে কতটা কমই কই, জায়গা আগেকার বহুত আগে জানা ছিল। 5 কিলোমিটারের ভিতরে কোনো ক্ষমতা, তার বাইরে যদি 6 কিলোমিটার হয় ওই বিডিআর ওই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাহলে সীমান্ত থেকে 5 কিলোমিটার। আর এই যে সীমারেখা থাকে, ওই সীমারেখার নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো ভবন বিল্ডিংও কিন্তু করা যায় না, নিষেধাজ্ঞা আছে। এটা ইন্টারন্যাশনাল আইন, জাতীয় আইন, অত দূর আমাদের যাওয়ার দরকার নাই। তাই এই অস্তরের সীমানা তল্লাশির ঘাঁটি কোথায় স্থাপন করব? বাংলাদেশ বা যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী মধ্যবর্তী বলতে বাংলাদেশ যদি সীমানা করে তাহলে বাংলাদেশের অংশ করতে হবে। এই ঘাঁটি স্থাপন করবে, এই ঘাঁটি স্থাপন করবে। এই ঘাঁটি স্থাপন কেন করবেন? এই ঘাঁটি কেন স্থাপন করবেন? কোনো জাহাজ বা নৌযান, কোনো জাহাজ বা নৌযান, ঘোড়া, কোনো জাহাজ বা নৌযান, ঘোড়া, গরুর গাড়ি, তারপরে ভারবাহী পশু মানে চেনেন তো, যে ওই গাধা আছে, তারপরে যে উট আছে বিদেশিদের। তাহলে ভারবাহী পশু ভারবাহী পশু ভারবাহী পশু, তারপর আছে সামরিক সরঞ্জাম সরবরাহ সরকার কর্তৃক। এই সমস্ত যে মালামাল, তাহলে কি বললাম, সব ধরনের জাহাজ। আপনি কি ধরনের ঘাঁটি স্থাপন করে কি করবেন? এই তল্লাশি ঘাঁটি স্থাপন করার কাজ কি? এই ঘাঁটিটা কোথায় স্থাপন হবে? প্রথম প্রশ্ন, ঘাঁটিটা স্থাপন হবে বাংলাদেশ বা বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে। এই কোন সীমানা? অভ্যন্তরীণ সীমানা। আমাদের যে অভ্যন্তরীণ সীমানা, সেই সীমানায় বাংলাদেশ পড়তেছে, বিদেশ নিয়ে চিন্তা করা লাগবে না, আমাদের অভ্যন্তরীণ সীমানা। এই সীমানায় ঘাঁটি স্থাপন করবেন। কেন করবেন? কেন এই ঘাঁটি স্থাপন করবেন? সব ধরনের জাহাজ বা নৌযান, সব ধরনের জাহাজ বা নৌযান, ঘোড়া, গরুর গাড়ি, পশু কি ভারবাহী পশু বা এবং সকল বক্স পেট্রা চালানরত গাইড প্যাকেজ প্রভৃতি হইতে অস্ত্র শস্ত্র গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম। তাহলে এই জিনিসগুলো আমরা তল্লাশি করার জন্যই এই ঘাঁটি স্থাপন করি। তাহলে কি জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করা হয়? অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র ঘাঁটি কোথায় স্থাপন করা হয় এবং কি জন্য অস্ত্র ঘাঁটি স্থাপন করা হয়? তখন কিন্তু দেখবেন বেশিরভাগ লোক 2-3টে বলতে পারার পরে আর পারে না, কারণ গাইডই 2টে লেখা থাকে। তাই এই কথাগুলো আমি আবার 5-6 বার কব। এই পড়ালেখার উদ্দেশ্য আমাদের এটাই, আমি যে মহাজ্ঞানী তা না, মানে আমি বারবার বলবো, আপনারা শুনবেন, 2টে মনে থাকবে। আর এই কথাটা তখন আল্লাহ পাক অটোমেটিক আপনারা যেই পরিশ্রম করতেছি, পরিশ্রম যে আল্লাহ পাক দেয় না, অবশ্যই দেখে, অবশ্যই আমাদের তখন অটোমেটিক আপনি মনে পড়বেন এবং লিখবে। তার কারণ আমার বারবার বলা আর আপনাদের এই কষ্ট করে শোনা। তাহলে আমি বলি আপনারা শোনেন, কষ্ট হতে পারে, শোনেন। তাহলে কি আমরা কেন এই তল্লাশি গুলো করবো? এই অস্ত্র ঘাঁটি কেন স্থাপন করব? অস্ত্র ঘাঁটি স্থাপন করবে এই কারণে, অস্ত্র শস্ত্র উদ্ধার করব। কি ধরনের জিনিসের কাছ থেকে করব? জাহাজ বা নৌযান, যদি কোনো জাহাজ বা নৌযান আসে, যদি কয় যে সাগর পথে আসে জাহাজ বা নৌযান, ঘোড়ার গাড়িতে কিন্তু আসা যাওয়া করে। সন্ধ্যা হলে আমরা তো দাঁড়া করে তল্লাশি করি ঘোড়ার গাড়ি। তাহলে কেন তল্লাশি করি? খালি যে অন্য অন্য আইনি না, এই আইনও আছে। তাহলে ঘোড়া বা জাহাজ, জাহাজ
নৌযান জাহাজ, নৌযান সাগর পথে, ঘোড়া, ঘোড়া গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি, ঘোড়াতে অটোমেটিক হতে পারে, ঘোড়াতে মাল বহন করে। তারপরে গরুর গাড়ি, ভারবাহী পশু গাধা, ভারবাহী পশু গাধা বা উট। তারপরে হচ্ছে সকল বক্স, আমি একটা বক্স নিয়ে আসতেছি, বক্সের সুন্দর, সকল বক্স পেটরা, সকল বক্স পেটরা। তারপরে চালানরত গাইড, প্যাকেজ, যে প্যাকেজে মোড়ানো থাকে, প্যাকেজ প্রভৃতি। অস্ত্র শস্ত্র গোলা বারুদ আবদ্ধ করে রাখার যে জিনিসগুলো, এইগুলো আপনার তল্লাশি করার জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করি। এই ঘাঁটি কোথায় স্থাপন করা হয়? বাংলাদেশ এবং বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে। এই মধ্যবর্তী স্থান বলতে কোথায় বোঝাচ্ছে? সীমান্তের অভ্যন্তরে বলতে আমরা যদি বাংলাদেশে করি, বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে যে সীমারেখা আছে, ওই সীমারেখার আমাদের যে অংশ, এই অংশে কি জন্য করব? অস্ত্র শস্ত্র গোলা বারুদ সন্দেহজনক হলে তল্লাশি করা হয়, এই তল্লাশি ঘাঁটি স্থাপন করা হয়। এই তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায়। তল্লাশি ঘাঁটি স্থাপনের বিষয়টা গেল। এখন 12 ধারা সন্দেহজনক অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। 12 ধারা সন্দেহজনক অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। সন্দেহভাজন অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। মনে করছিলাম এই অস্ত্র আইন পর্বই 12 ধারা কি পড়া আছে 12 পর্যন্ত ভবনে, এরপরে সিআরপিসি আলোচনা করবেন। 46 মিনিট গেছে, আমি একটু বক্তব্য কম দিই, অল্প কাজ সারিয়ে ফেলাই। সন্দেহজনক অস্ত্রশস্ত্র বহন ব্যক্তির গ্রেপ্তার। তাহলে অস্ত্র শস্ত্র গোলা বারুদ, এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এটা আমাদের দুনিয়ার সবাই জানে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। যদি কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র নিয়ে সন্দেহজনক চলাফেরা করে, ঘোরাফেরা করে, তাহলে পুলিশ অফিসার বা অন্য যে কোনো ব্যক্তি সরকারের নিকট ক্ষমতাপ্রাপ্ত হোক আর না হোক, সন্দেহজনক হলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। খেয়াল করেন, ওই যে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, সিআরপিসির পড়ছিলাম, মনে আছে? 59 দ্বারায় 59 দৃষ্টিশক্তির মধ্যে যদি আপনি এমন কোন কার্যক্রম করেন যা জামিনের অযোগ্য, আমলযোগ্য, সরকার ঘোষিত ব্যক্তি, তাহলে অস্ত্র শস্ত্র নিয়ে আপনি যে কার্যক্রম সন্দেহজনক আছে, তাহলে যে বেসরকারি ব্যক্তি গ্রেপ্তার করতে পারছে? আমি বলছি আপনাদের কাছে, আমি যে আইন না পড়াইছি, যে আইন আলোচনা না করি, সেই আইন সম্পর্কে বলিনি। কারণ সিআরপিসি পড়ছিলাম তাই বললাম। সিআরপিসির ওইটা কিন্তু এর সাথে মিল নাই, বিনা পরোয়ানায় না। তাহলে 12 ধারার ওই কথাটা বললাম। 59 ধারা যে পাবলিক গ্রেপ্তার করতে পারে, তার একটা কথা বললাম। অস্ত্র শস্ত্র নিয়ে যদি সন্দেহজনক ঘোরাফেরা করে, তার লাইসেন্স থাক আর না থাক, উক্ত ব্যক্তিকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, পুলিশও পারে। এই জনসাধারণ গ্রেপ্তার করলে কি করবেন? অস্ত্র শস্ত্র সহ জনসাধারণ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেলায়, তখন ওই জনসাধারণের কাজটা কি? তাহলে তিনি পুলিশ কর্মকর্তার নিকট অর্পণ করবেন। যদি জনসাধারণ গ্রেপ্তার করে, তাহলে পুলিশ অফিসারের কাছে কি করবেন? অর্পণ করবেন বা হস্তান্তর করবেন। উনি ও ছাড়াও যে অস্ত্র গোলা বারুদ, ওই ব্যক্তি বা সাধারণ জনগণ যে অস্ত্র গোলা বারুদ গ্রেপ্তার করলো, তিনি তাকে কি করবেন? তাহলে তিনি অস্ত্র গোলা বারুদ সাক্ষী কি করবেন? একজন পুলিশ অফিসারের কাছে এই পুলিশ অফিসার এই অস্ত্র গোলাবারুদ ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে। পড়ালেখার উদ্দেশ্য এটাই, লাভ এটাই। তাহলে প্রথমে জানতাম বিনা পরোয়ানায় 12 ধারায় গ্রেপ্তার, এই 12 ধারায় গ্রেপ্তার পুলিশও করতে পারে, জনগণও করতে পারে। কিন্তু জানতাম নাকি জনগণ গ্রেপ্তার করার পরে কি করে? জনগণ গ্রেপ্তার করার পরে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ তখন কি করে? নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়। পুলিশ নিয়ে যায় কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। জনগণ কার কাছে নিয়ে যায়? জনগণ কি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে নেবে? না, কখনোই না। এমসিকিউ যদি আসে, জনগণ কখনোই ম্যাজিস্ট্রেটের কাছে আসামিকেও নিতে পারে না, অস্ত্র শস্ত্র নিতে পারে না। ও নিকটস্থ পুলিশের কাছে নেবে, সংবাদ দেবে। এবার মনে রাখবেন, 42, 43, 44, 45 সংবাদ দিয়ে সাহায্য করা বা খবর দিয়ে সহায়তা করা আছে কিনা এই আইনের ভিতর? খালি এটার সাথে জেনারেল ডায়েরি 377, 154, 55, পুলিশ আইনের 44, এই পরে মাথা নষ্ট করা যাবে না। আমরা নিরস্ত্র দেব। আমাদের ব্যাপক থেকে ব্যাপক জানবেন, পড়বেন, লিখতে সহজ হবে। আসসালামু আলাইকুম। এ কথা মনে হয় বেশি জোরে জোরে ঘন ঘন হয়।